গুড মর্নিং এভরিওয়ান। আমরা একক, দশক, শতক এগুলো ছোট থেকেই পড়েছি যে একক দশক লিখতে গেলে আমাদের কি দিক থেকে লিখতে হয়? বা দিক থেকে লিখতে হয়। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত এবং কোটি। আমরা একক দশক গুলো সবসময় বা দিক থেকে লিখবো, বা দিক থেকে ডান দিকে যাব। তো যে কোনো সংখ্যা আমি যদি বলি 5, তাহলে এই 5টি যে রয়েছে, এই 5টি একক হবে, না দশকের ঘরে বসাবো, না শতকের ঘরে বসাবো, না হাজারের ঘরে বসাবো? তো সর্বপ্রথম আমাদের এই যে সংখ্যাটি রয়েছে, এই সংখ্যাটি সম্পর্কে পুরো জানতে হবে। একটি সংখ্যা, এটা কি রয়েছে? একটি সংখ্যা, তাই একে বলবো আমরা অঙ্ক। একে কি বলবো? অঙ্ক। তাহলে এটা কয় অঙ্কের সংখ্যা? এক অঙ্কের সংখ্যা। একটা সংখ্যা রয়েছে, তাই এটা কি বলবো? এক অঙ্কের সংখ্যা। এটাকে কি বলবো? এক অঙ্কের সংখ্যা। এবার আমি লিখলাম 2×4, এটি কয় অঙ্কের সংখ্যা? তাহলে এটি 1, 2, এটি কি কয় অঙ্কের সংখ্যা? 2 অঙ্কের সংখ্যা। এবার আমি আবার লিখলাম 2, 5, 2, এটি কয় অঙ্কের সংখ্যা? 1, 2, 3, এটি হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। একইভাবে যদি আমি এরকম লিখি, এটি কয় অঙ্কের সংখ্যা? তাহলে এটি 1, 2, 3, 4, তাহলে এটি হচ্ছে 4 অঙ্কের সংখ্যা। তাহলে এইভাবে আমাদের সংখ্যা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন, যে কোন একটি সংখ্যা এক অঙ্কের, না 2 অঙ্কের, না 3 অঙ্কের, না 4 অঙ্কের। এটা একটি পরিষ্কার ধারণা আমাদের প্রত্যেকেরই থাকা প্রয়োজন। এবার আমি লিখলাম 5, এবার 5 আমি কোথায় বসাবো? এককের ঘরে, না দশকের ঘরে, না শতকের ঘরে? কোথায় বসাবো? তাহলে এটি কয় অঙ্কের সংখ্যা? এক অঙ্কের। তাহলে এক অঙ্কের সংখ্যা সবসময় এককের ঘরেই বসে। তাহলে এক অঙ্কের সংখ্যাগুলো কোথায় বসে? এককের ঘরে বসবে। দশকের ঘরে, তাহলে এককের ঘরে এইভাবে বসাবো। 2 অঙ্কের সংখ্যা কিভাবে বসাবো? তাহলে দুটি ঘর থাকবে, প্রথম ঘর এবং দ্বিতীয় ঘর মিলে আমরা এই 2×4 24 কে বসাবো। একইভাবে 3 অঙ্কের সংখ্যা আমরা কি বলবো? তিনটি ঘর নিয়ে বসাবো। প্রত্যেকটি ঘরে আমাদের মনে রাখতে হবে, প্রত্যেকটি ঘরে কিন্তু একটি করেই সংখ্যা বসে, কখনো দুটি সংখ্যা বসে না। যদি দুটি সংখ্যাও হয়ে যায়, তাহলে কি করে পরের ঘরে যেতে হয় সেটা আমি অবশ্যই বোঝাবো। এটি 3 অঙ্কের সংখ্যা, 2, 5, 2, তাহলে 2, 5, 2, তাহলে কি 252 একটি সংখ্যা। আবার একেবারে 5, 7, আর 2, তাহলে কি 2, 8, 7, 5, তাহলে হাজারের ঘরে 5 হলো, শতকের ঘরে 7, দশকের ঘরে 8, আর এককের ঘরে 2। এইভাবে আমরা সংখ্যাগুলোকে ইনপুট করব। আমরা আজকে কিছু সংখ্যাকে আমরা টাকার মাধ্যমে শিখব। এখানে একক বলতে আমরা 1 টাকার কয়েনকে আমরা বোঝাবো। দশক বলতে আমরা 10 টাকার নোটকে বোঝাবো, এবং শতক বলতে আমরা 100 টাকার নোটকে বুঝবো। এইভাবে রয়েছে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইভাবে রয়েছে। একক বলতে আমরা কোন একটি সংখ্যাকে, আমরা যদি বলি 5, তাহলে 5 কি হবে? কোন ঘরে বসবে? এক অঙ্কের সংখ্যা, আমরা আগেই জেনেছি 5 হচ্ছে এক অঙ্কের সংখ্যা। তাহলে এক অঙ্কের সংখ্যা হলে কোথায় বসবে? এক অঙ্কের সংখ্যা হলে আমরা এককের ঘরে বসাবো, তাই তো? এবার তাহলে আমরা কিভাবে বসাবো? 5 অঙ্কের সংখ্যা মানে 5টা আমরা এককের ঘরে বসাবো। তাহলে কি টাকা? 5 টাকা হবে। 1 টাকার কয়েন কয়টি? 5টি। 1, 2, 3, 4, 5। তাহলে 5 হলে আমরা কি বসাবো? এক এককের অঙ্কে 5 টাকা আমরা এককের ঘরে গিয়ে বসাবো। এবার যদি বলা হয় 9, তাহলে 9 আমরা কোন ঘরে বসাবো? 9ও আমরা এককের ঘরেই বসাবো। তাহলে কি 9, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে 9টি কোন ঘরে বসাবো? এককের ঘরে। এবার 10 যদি হয়, এবার যদি 10 হয়, তাহলে 10টা কি আমি এখানে বসাবো? বসাবো না। 10 মানে আমরা মনে রাখবো যে এখানে কত রয়েছে? 9 আর একটা 10। আমরা 10 হলে কিন্তু 10 টাকার বান্ডিলে চলে যাবে। তাহলে 10 টাকার বান্ডিলকে আমরা
10 টাকার বান্ডিল বলেছি, আমি খুচরো পয়সার বান্ডিল বলিনি, 10 টাকার বান্ডিল বলেছি। তাহলে কি হবে, 10টা যখনই হবে, এই 10 টাকা আমরা দোকানে দিয়ে কি করব, দোকানে দিয়ে আমরা এর পরিবর্তে আমরা 10 টাকা একটা নোট নিয়ে নেবো। তাহলে 10 টাকার নোট কি এখানে বসবে? এখানে কি 10 টাকার নোট আছে? না, 10 টাকার নোট কিন্তু এখানে রয়েছে। তাহলে 10 টাকার নোট কটি হলো, এটি কয়টি? 10 টাকার খুচরো পয়সা দিয়ে আমরা কটি নোট পেলাম? একটাই নোট পেলাম। তাহলে 10 টাকার নোট একটা হবে। আর কোনো খুচরো পয়সা আছে? নেই। তাহলে এখানে কি হবে? শূন্য হবে। এবার একইভাবে যদি আমরা বলি 15 টাকা কিভাবে বসাবো, তাহলে 10 টাকা একটা নোট আর 1 টাকার কয়েন, 1 2 3 4 5। তাহলে 5টা কি হবে? তাহলে 10 টাকার নোট কটি? একটি। আর 1 টাকার কয়েন কটি? 5টি। তাহলে এইভাবে আমরা বসাবো। আর যদি হয় 19, 19 তাহলে কিভাবে বসাবো? তাহলে এখানে 15 আছে, 16 17 18 19। তাহলে 19 10 টাকার নোট কটি? একটি। আর 1 টাকার কয়েন কটি? নটি। এবার যদি হয় 20 টাকা, তাহলে 20 টাকা হয়ে গেলে এই তো এই 9টা আর 1-এ 10টা, 10টা যেই হয়ে গেল আবার একটা নোট হয়ে যাবে না? তখন এই 10টা বাদ দিয়ে কি হয়ে যাবে? আবার একটি নোট। নোট কটি হলো? দুটি। তাহলে 10 টাকার নোট দুটি। আর খুচরো পয়সা কি আছে? নেই। তাহলে এখানে হবে শূন্য। তাহলে এইভাবে আমরা একক দশকে ইনপুট করব। এবার যদি আমি বলি 999 টাকা, 9 10 9 99, তাহলে 10 টাকার নোট কটি? একটা, দুটো, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। তাহলে 9টি 10 টাকার নোট, 9টি 10 টাকার নোট, তাই তো? আর 1 টাকার কয়েন কটি? নটি। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9টি 1 টাকার কয়েন। তাহলে 99 কে কি লিখবো? 10 টাকার নোট নটি আর 1 টাকার কয়েন নটি। এবার আরো 1 টাকা আমি বাড়িয়ে দিলাম, তাহলে কত হলো? 100 টাকা হয়ে গেল। তাহলে এই 10 টাকা আমি যদি দোকানদারকে দিই খুচরো পয়সা, তাহলে আমাকে 10 টাকা একটা নোট দেবে না? দেবে তো? তাহলে যদি দেয়, তাহলে এই 10 টাকার নোট কি এখানে থাকবে? তখন এটা এই দশকের ঘরে 10 টাকার নোটের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে কয়টা 10 টাকার নোট হলো? চলো গুনে ফেলি, কয়টা 10 টাকার নোট হলো এবার গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা 10 টাকার নোট হয়ে গেল। তাহলে 10টা 10 টাকার নোট হয়ে গেল। এবার দেখো, এটা 9টা নয়, কত হলো? 10টা 10 টাকার নোট হয়ে গেল, তাই না? এখানে 1 টাকা আরো অ্যাড করার জন্য কি হয়ে গেল? এটা 10 টাকা হয়ে গেল। এই 10 টাকা হয়ে যাওয়ার জন্য এই 10 টাকাটা এখানে একটা, এর সঙ্গে একটা অ্যাড হয়ে গেল, এর সঙ্গে একটা অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার জন্য কয়টা 10 টাকার নোট হলো? 10টা। আমি আগেই বলেছি কোনো ঘরে একটি সংখ্যা একবারই বসবে, তাই তো? একটা ঘরে একটাই বসবে সংখ্যা। তবুও আমরা, তুমি দেখো এখানে কি দুটো সংখ্যা হয়ে গেল না? তা দুটো সংখ্যা হলে কি হবে? হবে না। তাহলে আমাকে পরের ঘরে যেতে হবে। তাহলে 10টা 10 টাকার নোট মানে কি? কি 100 টাকা না? তাহলে 10টা আমি দোকানদারকে যদি 10টা 10 টাকার নোট দিয়ে দিই, তাহলে সে আমাকে কি দেবে? একটা 100 টাকার নোট দেবে না? তাহলে 100 টাকার নোট হয়ে গেলে তাহলে 10 টাকার নোটটা 10টা কি হয়ে যাবে? 100 টাকার নোট কটা হবে? একটা। তাহলে 10 টাকার নোট কটা হবে? 100 টাকার নোট কটা হবে? একটা হয়ে গেল। আর 10 টাকার কিছু নোট থাকলো? না। তাহলে শূন্য। এককের ঘরে কোনো খুচরো পয়সা থাকলো? না। তাহলে শূন্য। তাহলে এইভাবে আমরা 100 টাকাকে বসাবো। এবার একইভাবে যদি আমরা 999 টাকা যদি করি, আমরা তাহলে এটাকে কিভাবে বসাবো? 999। তাহলে 999 টাকাকে আমরা কিভাবে বসাবো? তাহলে 100 টাকার নোট কটা? নটা। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 100 টাকার নোট নটি। তাহলে এটা কি শতকের ঘরের না? তা শতকের ঘরে 100 টাকার নোট কটি হবে? নটি হবে। তাহলে নটিই আছে। এবার 10 টাকার নোট কটি আছে? কটি করতে হবে? 10 টাকা, এটা 10 টাকার বান্ডিল, তার 10 টাকার নোট কটা? নটা। তাহলে নটা আমাকে করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 10 টাকার নোট নটি হয়ে গেল। আর 1 টাকার কয়েন কটা? নটা। তাহলে 1
2 3 4 5 6 7 8 9। তাহলে 999 কে আমরা এইভাবে বসাবো। 100 টাকার নোট 9টি, 10 টাকার নোট 9টি, আর 1 টাকার কয়েন 9টি। এবার আরো 1 টাকা আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। দেখো মাত্র 1 টাকা অ্যাড করছে, তাহলে কি এটা 999 থাকলো? এটা 1000 টাকা হয়ে গেল। তাহলে 1000 টাকা হলে কোথায় বসবে? 1000 টাকা নোট হয়ে গেলে তখন এই 10 টাকা, দেখো এই 10 টাকার কয়েনটা যদি আমি দোকানদারকে দিই, তাহলে আমাকে 10 টাকার কয়েনের পরিবর্তে কি দেবে? একটা নোট দেবে। তাহলে নোটটি কোথায় যাবে? 10 টাকার নোট হয়ে যাবে না? এখানে চলে আসবে না? আর কয়টি 10 টাকার নোট হবে বলে ফেলি আমরা। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি 10 টাকার নোট হয়ে গেল। 10টি 10 টাকার নোট হলে কত টাকা হয়? একটা দোকানদারকে যদি দেই আমরা কত টাকা পাবো? 100 টাকা না? তাহলে আমরা এই 10টি 10 টাকার নোটের পরিবর্তে তাহলে এর সঙ্গে আমি কি করলাম? 1 টাকা যোগ করলাম। যখনই 1 টাকা যোগ করলাম, এটি 10 টাকা 10 টাকার কয়েন হয়ে গেল। তাহলে 10 টাকার কয়েন কি এখানে বসবে? না, এইখানে এর সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে এর কটা 10 টাকার নোট হলো? 10টা 10 টাকার নোট হলো না? এখনই আমরা দেখলাম। এই 10টা 10 টাকার নোট যদি আমি দোকানদারকে দিয়ে দিই, তাহলে কয়টি 100 টাকার নোট পাবো? একটি। তাহলে এই 10টা 100 টাকার নোটও এখানে থাকবে না। তাহলে 10টা 100 টাকার নোট পরিবর্তে কি হলো? একটা 100 টাকার নোট হয়ে গেল। তাহলে এর সঙ্গে একটা 100 টাকার নোট অ্যাড হয়ে গেল। তাহলে কতটা 10টা 100 টাকার নোট হলো? চলো গুনে ফেলি। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10টি 100 টাকার নোট হয়ে গেল। তাহলে 10টি 100 টাকার নোট মানে কি? 10টি 100 টাকার নোটে তুমি দোকানদারকে দাও, তাহলে দোকানদার কত দেবে? 1000 টাকা দেবে না? তাহলে 1000 টাকা, 1000 টাকা, তাহলে কটি নোট হলো? তাহলে 1000 টাকা আমরা 1000 টাকার নোটে বসাবো। তাহলে 1000 টাকা যখনই হয়ে যাবে, তখন আমরা হাজারের ঘরে এই 999টা কি হবে? 1000 টাকার ঘরে চলে যাবে। তাহলে এখানে তখন 1000 লিখতে হবে আমাদের। তাহলে এই হাজারের একটা নোট বসবে। হাজারের তো নোট হয় না, তো 500 500 করে হাজার। তাহলে এটা হাজারের নোট হয়ে যাবে। এটা কত টাকার নোট হবে? 1000 টাকার নোট হয়ে যাবে। তখন আমরা কয় হাজার হলো এটা? কয় হাজার? 1000। তখন 1000 শতকের টাকা কিছু থাকলো? 100 টাকার নোট কিছু থাকলো? ওটা একটু ভাঙিয়ে 1000 টাকা করলাম। তাহলে এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য। এইভাবে আমরা 1000 টাকার নোট বসাবো। আমরা আগে সংখ্যাগুলোকে পুট করেছি, এখন আমরা সাংকেতিক চিহ্নের মাধ্যমে সংখ্যাগুলোকে আমরা পুট করার চেষ্টা করি। এককের ঘরকে আমরা এইভাবে ট্রায়াঙ্গেল এবং মানে ত্রিভুজ আকারে দেখাবো, দশক ঘরগুলোকে আমরা আয়তক্ষেত্র আকারে দেখাবো, এবং শতকের ঘরগুলোকে আমরা গোল্লা আকারে দেখাবো, এবং হাজারের ঘরকে আমরা ষষ্ঠভুজ আকারে দেখাবো। তাহলে প্রথম কি রয়েছে? এককের ঘরে 5 রয়েছে। তাহলে এককের ঘরে আমরা 5কে কিভাবে বসাবো? আমি বললাম এককের ঘরে 5কে তাহলে কিভাবে বসাবো? আমরা ত্রিভুজ আকারে বসাবো। তাহলে কয়টি ত্রিভুজ হবে? 5টি। তাহলে 1 2 3 4 5। তাহলে 5টি ত্রিভুজকে আমরা এখানে 1 টাকা 1 টাকা করে লিখে দেবো। এগুলো হচ্ছে 1 টাকার কয়েনের বান্ডিল, 1 টাকার কয়েনের খুচরো। আর এটা 10 টাকার বান্ডিল, এটা 100 টাকার বান্ডিল, এটা 1000 টাকার বান্ডিল। এটা আমরা আগেই জানি। অতএব আমরা এইভাবে পুট করব। এবার পরেরটা রয়েছে 2 10 4 24 টাকা। তাহলে আমরা সবসময় এদিক থেকে এই দিকে গুনবো। ঠিক আছে? তাহলে 4 একক 2 দশক, মানে 10 টাকার নোট কটি? দুটি। আর 1 টাকার কয়েন কয়টি? চারটি। ভেরি গুড। তাহলে আমরা কি দেখলাম? 2 10 4 24। তাহলে 10 টাকার নোট কটি? দুটি। তাহলে 10 টাকার নোটকে কিভাবে দেখাবো? এইভাবে দেখাবো। এবং 1 টাকার কয়েন কটি? কটি? চারটি। 1 2 3 4। তাহলে আমরা এইভাবে 1 টাকার কয়েনগুলোকে বসাবো। পরেরটি কি রয়েছে? 252। আমরা গুনবো দিক থেকে একক দশক শতক। 2 শতক, একক দশক, 5 দশক, একক, 2 একক। তাহলে 2 একক যদি হয়, তাহলে এটাকে আমরা যদি বসাই 2 5 2 মানে 252। তাহলে 2 শতক, তাহলে 2 শতককে কিভাবে বসাবো? আমরা গোল্লা আকারে দেখাবো। তাহলে কটি শতক? 2 শতক। তাহলে 2 শতক, তাহলে কি কটি গোল্লা হবে? দুটি গোল্লা। 5 দশক, 5 দশক মানে তাহলে কয়টি গোল্লা হবে? তাহলে 10 টাকার নোট কটি? 5টি। তাহলে 5টি হলে 5টি কিভাবে বসাবো? এইভাবে আমরা রেক্ট্যাঙ্গেলে 5টি বসাবো। এগুলো কত টাকা হবে? সব 10 টাকা হবে।
এবার 1 টাকার কয়েন কটি? দুটি। 1, 2। এভাবে আমরা 1 টাকার কয়েন বসিয়ে দেবো। একইভাবে এটাও আমরা দেখবো একক, দশক, শতক, হাজার। কত? 5,000। আবার একক, দশক, শতক 5,700। 8 × 10 = 82। 5,782। তাহলে 5,782। কিভাবে দেখাবো? 5,000 হাজারের ঘরগুলোকে কিভাবে বসাবো আমরা? ষষ্ঠভুজ আকারে বসাবো। কটি? 5টি। তাহলে 1, 2, 3, 4, 5। তাহলে 5টি 1,000 টাকার নোট আমরা বসাবো, তাই তো? এইভাবে আমরা প্রত্যেকটি ঘরে আমরা কিভাবে বসাবো সেটা দেখবো। এবার 100 টাকার নোট কটি? 7টি। তাহলে 100 টাকার নোটকে আমরা কিভাবে গোল্লা আকারে বসাবো, তাই না? তাহলে 100 টাকাকে 7টি রয়েছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 7টি 100 টাকার নোট আমরা বসিয়ে দিই। 100 টাকার নোট এভাবে আমরা বসিয়ে দেবো। 100 টাকার নোটগুলো এইভাবে আমরা বসিয়ে দেবো। এবার 10 টাকার নোট কটি হবে? বলো, 10 টাকার নোট কটি? 8টি। তাহলে 8টি আমরা কিভাবে বসাবো? কি আকারে বসাবো? বক্স আকারে বসাবো, তাই না? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এগুলো আমরা 10 টাকার নোট প্রত্যেকটি ঘরে বসাবো। একইভাবে এবার 1 টাকার কয়েন কটা? দুটো। তাহলে দুটো 1 টাকার কয়েন। 1, 2। 1 টাকার কয়েন আমরা দুটো এইভাবে বসাবো। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটি সংখ্যাকে আমরা পুট করার চেষ্টা করব, যে কিভাবে সংখ্যাগুলোকে আমরা বসাবো। তোমাদের একটি কাজ দিলাম, এটা তোমরা করে দেখাও তো। একক, দশক, শতক, হাজার। এটা তোমরা